দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী, প্রচ্ছদ ডিজাইনার সব্যসাচী হাজরার প্রদর্শনী প্রাইমার টু প্রেস। প্রদর্শনী চলবে 18 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী চন্দ্রশেখর দের একক চিত্রকলা প্রদর্শনী রিয়েলিটি, ফ্যান্টাসি অ্যান্ড ডিলেমা। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু। তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট, কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিঅ্যাকশন। আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তুমি আমার সুখের আলো, ভালোবাসার আয়না, ও তুমি আমার খোলা আকাশ, আধা রাতের জোছনা। রাত 9:30 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। আমি একটা ডিসিশন নিয়েছি। কি? আমি এই গ্রামে একটা বাড়ি করব। দারুণ, খুব ভালো ডিসিশন। এবং একটা বাড়ি করতে তো এখন অনেক টাকা লাগে, আপনি জানেন। তাই আমি ঠিক করেছি আপনি আমার ওই বাড়ি থেকে একটা ফ্ল্যাট কিনবেন, তাহলে সে টাকা দিয়ে বাড়ি করতে পারবো। আর ফ্ল্যাট কিনতে হবে কেন? তুমি এমনি নাও না, অসুবিধা কি? এই যে আপনাদের সাথে কথা বলাটা আমার খুব বিরক্তিকর একটা জায়গায় চলে যায়। টাকা আমি এমনি চাচ্ছি না, আপনি ফ্ল্যাট কিনবেন তারপরে টাকা দিবেন। আচ্ছা বলুন, ধার দিতে পারি না? ধার দিলাম, অসুবিধা কি? ধার নিলাম না, ধার দিতে পারেন না। এত কথা কেন বলেন? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, একটা দুর্দান্ত আড্ডা হবে। শুরুতেই জানি সময়টা কেমন যাচ্ছে? ভীষণ ব্যস্ত একটা সময় পার করছেন, কিভাবে আসলে ম্যানেজ করে নিয়ে চলছেন? আগে যেভাবে ম্যানেজ করতাম এখনো সেভাবেই ম্যানেজ করছি। আগেও নাটকে প্রচুর ব্যস্ততা ছিল, এখানে এখন হয়তো নাটকটা একটু কম করা হয়, তো সব মিলিয়ে ম্যানেজ করে নিতেই হয়। চলচ্চিত্র তো এখন বেশি করা হচ্ছে, চলচ্চিত্র বেশি, এবং গত 3 বছরে প্রায় 28টি চলচ্চিত্রে আপনি কাজ করেছেন। সবগুলো তো রিলিজ হয়নি, প্রায় 12টি মতন চলচ্চিত্র রিলিজ হয়েছে, এবং প্রত্যেকটা চলচ্চিত্রে আমরা আপনাকে দেখেছি ভিন্ন ভিন্ন চরিত্রে। চেষ্টা করেছি আর কি। এই যে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার আপনার নেশা তো অনেক আগে থেকে ছিল। একটা সময় ভেবেছিলেন যে নেতিবাচক চরিত্রে কাজ করতে চান, আজকে সেই শক্তিশালী চলচ্চিত্রগুলোতে কাজ করছেন। এটা আসলে কতটুকু সন্তোষজনক? আমি আসলে চেয়েছি যে একটু ডিফারেন্ট ভাবে কাজ করতে, কতটুকু ডিফারেন্ট ভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে হয়তো নিজের স্কিল বাড়াতে হবে, তো সেক্ষেত্রে চেষ্টা করেছি স্কিল বাড়ানোর। প্রতিনিয়ত ভেতরে একটা চেষ্টা আমার ছিলই, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাণ শক্তি। কখনোই ডিজার্টেড হওয়া যাবে না। তো একদমই গত 4 বছরে আমি যে সুযোগগুলো পেয়েছি, ক্যারেক্টারগুলো পেয়েছি, সেটা অবশ্যই আমার জন্য অনেক বেশি সন্তোষজনক।
তবে আমি এতটুকু আহ্লাদ মানে এতটুকু মানে আমি তৃপ্ত নই, কারণ এই তৃপ্ততা কমানো যাবে না। এই অতৃপ্তি নিয়ে যেন মরতে পারি, সেই চেষ্টাটাই করছি আর কি। আচ্ছা, জানোয়ার মানে এখানে আমরা আপনাকে দেখেছি একেবারে ভিন্ন একটা চরিত্রে। এই চরিত্রকে ছাপিয়ে যাওয়া এখন পর্যন্ত কি হয়েছে? দেখুন, প্রতিটি চরিত্রই হচ্ছে আলাদা আলাদা শেড থাকে। একটি চরিত্রের সঙ্গে আরেকটি চরিত্রের হয়তো ক্যারেক্টারাইজেশনের কিছু মিল থাকতে পারে বা অনেক মিল থাকতে পারে, কিন্তু ওই চরিত্র যেটা হয় যদি সফল হয়ে যায় সেটি একটি জায়গায় দাঁড়িয়ে যায়। পরের যে চরিত্রটি সফল হোক আর বিফল হোক সেটাও একটি জায়গায় দাঁড়িয়ে যায়। কোনোটার সঙ্গে আসলে কোনোটা আসলে আমি আসলে মেলাতে চাই না আর কি, মেলাতে চাই না। তো জানোয়ার যেহেতু আমার ওটিটির ক্ষেত্রে প্রথম কাজ বলা যায়, তো জানোয়ারে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, আমি মনে করি সেখান থেকেই আমার পরবর্তী যাত্রা শুরু আর কি, নতুন করে শুরু, দ্বিতীয়বার শুরু। মানে নতুন করে আমরা আপনাকে দেখেছি বা আবিষ্কার করার একটা বিষয়। যখন কোনো চরিত্র হাতে পান, মানে সেই চরিত্রটা নিয়ে অ্যানালাইসিসটা কিভাবে করেন, বা নিজেকে ওই চরিত্রের সাথে মেলানোর জন্য ওই মানে প্রসেসটা আপনার ক্ষেত্রে কেমন? প্রসেসটা হচ্ছে বাবা মার চাকুরির সূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছে। 8টির মতো আমি স্কুলে পড়েছি, চেঞ্জ হয়েছে। তো প্রচুর জায়গায় যেতে যেতে প্রচুর মানুষের সঙ্গে মিশেছি। তো আসলে কি, যখন আমরা কোনো ক্যারেক্টারটা পাই তখন আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি, আমার আশেপাশে কি এরকম মানুষ আমি দেখেছি, যদি দেখে যাই আমি তাদেরকে মনে করার চেষ্টা করি, তাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। আর যদি না মেলে তখন তো আমার আছে কল্পনা শক্তি। কল্পনা শক্তি কীভাবে পারে? দেখতে হয়, পড়তে হয়। তো দেখা এবং পড়াটা বরাবরই আমার ছিল। তো সব জায়গায় মিলিয়ে আমি একটা চরিত্রকে দাঁড় করানোর চেষ্টা করি। তো দাঁড়িয়ে যখন গেল, এরপরে আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলি, রাইটারের সঙ্গে কথা বলি, কিভাবে তারা দেখছেন। তো সেই জায়গা থেকে কিছু কারেকশন হয়, রিসাপল হয়। তারপরে ফাইনালি শুটিংয়ে যে কিছু একটা করার চেষ্টা করি, এটা সফলও হয়, কোনো সময় বিফলও হয়। আমি চাই যে দিন শেষে যেন আমাকে দেখে মানে আমার দর্শকরা বলেন যে অ্যাটলিস্ট খারাপ হয়েছে কিন্তু উনি অ্যাটলিস্ট চেষ্টাটা করেছে। আমি এইটুকুই মানে করতে চাই আর কি। সিনেমার প্রসঙ্গ যখনই আসে বা চলচ্চিত্রের বিষয়গুলো যখনই আসে, তখন মানুষ একটা প্রবণতা থাকে যে সে হয়তো নায়ক হতে চায়। কেন আপনাকে এরকম ভিন্ন ভিন্ন রকম চরিত্র সব থেকে বেশি টানে? না, ফরচুনেটলি বলতে হবে আমি কখনো কোনোদিনও মানে নায়ক হতে চাইনি। না, কারণ আমার কাছে মনে হয় যে প্রতিটি গল্পের টেস্ট আলাদা, প্রতিটি গল্পেই একজন হিরো থাকে, দুজনও হিরো থাকতে পারে। তো সবার আগে আমার কাছে মনে হয় গল্পই হিরো, গল্পটা হচ্ছে হিরো, তারপরে হচ্ছে ক্যারেক্টার। আমি আসলে প্রথাগত ওই হিরো, নাচ গান আসলে আমার দ্বারা সম্ভব না, রোমান্স আমি আসলে পারি না, আমাকে দিলেও হয়তো আমি পারবো না। তো সেই জায়গা থেকে আমি আসলে অভিনেতাই হতে চেয়েছি। আচ্ছা, আমি অভিনেতা হতে চেয়েছি, অভিনেতার নেগেটিভ রোলে করছি, পাশাপাশি পজিটিভ ক্যারেক্টারও করছি ফিল্মে। আমি আসলে দিন শেষে অভিনেতাই হতে চাই, হিরো হতে চাই না। আচ্ছা, মানে এখন পর্যন্ত নেতিবাচক চরিত্রে কাজ করে থাকে না, যে দর্শকদের কাছ থেকে নেতিবাচক বা সমালোচনা পাওয়া, এরকম কোনো কিছু কি হয়েছে কখনো? না, জানোয়ার দেখে অনেকেই ইনবক্সে সামনাসামনি দেখা হলে প্রথমেই অনেকেই হয়তো বলেছে, এমনও কমেন্টস আসছে যে ভাই মানে বিশ্বাস করেন দেখার পর মনে হচ্ছিল আপনাকে মেরে ফেলি, সামনাসামনি দেখার পর মনে হলো যে আপনার এটা বলি। তখন কি মনে হচ্ছে এটা সার্থকতা? ডেফিনেটলি সেটার জন্যই তো করা। যদি জানোয়ারকে ওই কন্টেন্টে আমরা দেখি তো ঘটনা তো সত্য। আমাকে দেখে যে ঘৃণ অপরাধীর প্রতি মানুষের যদি ঘৃণা এবং ঘৃণা জন্ম নেয়, সেটা তো আমার সার্থকতা। এই অপরাধের প্রতি ঘৃণা যদি জন্ম নেয় তাহলে তো এটাই তো আমার সার্থকতা। আমার কাছে যতটুকু মনে হয় যে ইতিবাচক চরিত্রের চাইতে নেতিবাচক চরিত্রে কাজ করাটা বেশি কঠিন। নিজের ভেতরের যে একটা খারাপ দিক, সেটাকে ফুটিয়ে তোলাটা খুব বেশি কি কঠিন বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে ইতিবাচক চরিত্রও কঠিন, নেতিবাচক চরিত্রও কঠিন। আমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছি দর্শকের সামনে, সেটা আমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো দুটোই আমার কাছে কঠিন। তো যে
আমার কাছে তো কমেডি আরো কঠিন, কারণ আমি মনে করি অ্যাক্টিং এর সবচাইতে কঠিনতম জায়গা হচ্ছে কমেডি। হ্যাঁ, তো নেগেটিভ ক্যারেক্টার অবশ্যই একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার আছে, খুবই বেশি চ্যালেঞ্জিং নেগেটিভ ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয়। সেক্ষেত্রে আমরা এত বেশি দেখেছি নেগেটিভ ক্যারেক্টার, এই শেডগুলো আমাদের চেনা, এর মধ্যে নতুনত্ব কোথায়? নানাভাবে নেগেটিভ ক্যারেক্টারকে আমরা দেখেছি বিভিন্ন শেডে তারা, এবং তার স্ব জায়গায়, দেশে হোক বিদেশে হোক, তারা স্বমহিমায় উজ্জ্বল। সে জায়গা থেকে আমি কতটুকু করতে পারি, তো এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এটা হচ্ছে ডিসিশনগুলো সেকেন্ডের ফ্র্যাকশনে নিতে হয় আর কি, তো সেই জায়গা থেকে চেষ্টা করছি। আচ্ছা, নবাব এলএলবি মানে অনেকগুলো চলচ্চিত্রের অনেকগুলো চরিত্র তো আপনাকে ভিন্নতা এনে দিয়েছে, বা একটা বলা যায় যে দর্শক নন্দিত হয়েছেন আপনি। সেই জায়গা থেকে নবাব এলএলবি এই চলচ্চিত্র কোন জায়গাতে আলাদা, বা এটা আপনার জীবনের মোড়কে আসলে কিভাবে কোন দিকে নিয়ে গিয়েছে? বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে লিড ভিলেন, তো নিঃসন্দেহে আমার জন্য তো এটা আমার ক্যারিয়ারের জন্য তো বিশাল একটা প্লাস পয়েন্ট। আমি অনন্য মামুনকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমাকে উনি ওই ক্যারেক্টারের জন্য উনি সিলেক্ট করেছিলেন। তো এটা নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি, কারণ সাকিব খানের সঙ্গে এত বড় একটা ক্যারেক্টার এবং এত মেইন লিড ভিলেন, তো এই যে রান করাটা, এটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, মামুন ভাইয়ের জন্যও চ্যালেঞ্জিং ছিল। সবকিছু মিলিয়ে এটা আমার ক্যারিয়ারে অনেক বেশি প্লাস করেছে। যখন কাজ করেন তখন তো অনেকগুলো চরিত্র একসাথে কাজ করতে হয়, হয়তো নাটকে কাজ করতে হচ্ছে, চলচ্চিত্রে কাজ করতে হচ্ছে, বেশ কিছু চলচ্চিত্র এবং চলচ্চিত্র, নাটক এবং চরিত্রগুলো আলাদা আলাদা। সেক্ষেত্রে আসলে ম্যানেজ করেন কিভাবে? কখনো কি এমন হয় যে একটা চরিত্র আর একটা চরিত্রের মধ্যে চলে যাচ্ছে বা মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে? দেখুন, এই চ্যালেঞ্জগুলো নাটকের ক্ষেত্রে হয়, নাটকের ক্ষেত্রে খুব বেশি হয়, কারণ আমাদের সময় কোথায়। আজকে যে ক্যারেক্টারটি করেছি সেটা হচ্ছে আজকে, কালকে সেটা মানে বাসায় আসবো অনেক গভীর রাতে, জাস্ট ফ্রেশ হব, তারপরে যে ঘুমোতে যাব, পরের দিন ভোরবেলা বেরিয়ে যাব আর একটি ক্যারেক্টার করতে। যেহেতু নাটকটা একটু কমিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি হাতে সময় রাখি এখন, কারণ অ্যাট এ টাইম, এখন ঈদের জন্য অ্যাট এ টাইম দুটো মুভির কাজ করতে হয়েছে। তো আমি সাধারণত একটি মুভি শেষ করার, একটি মুভি চলাকালীন সময় আর একটি মুভির কাজ আপাতত রাখছিই না। মিনিমাম আমি 15 থেকে 20 দিন আমি একটা গ্যাপ দিচ্ছি, তারপরে নেক্সট মুভি শুরু করছি। এর মধ্যে যদি ওয়েবের কাজ থাকে, ওটিটির কাজ থাকে, সেটা আলাদা বিষয়। তো ওই সময় আমি আসলে ফিল্মের সাথে মেলাচ্ছি না, তো এই সময়টা আমাকে নিতেই হচ্ছে সবকিছু মিলে। তোতামি একটা সময় যেই কি বলা যায় দর্শকপ্রিয়তা দিয়েছে আপনার সেই সিটি বাসকে, মানে এখন কি মিস করেন যে এখন যদি কোনো এরকম কমেডি চরিত্র আসতো? না, মিস করি না, মিস করি না, কারণ প্রতিটি জিনিসের একটি সময় থাকে, একটি নির্দিষ্ট সময় থাকে। আমাদের সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে যে ওই যে জিনিসটি যে সময়ের জন্য আমাকে স্যাটিসফাইড করবে, সেটি যখন আমার পেশার ক্ষেত্রে অনেক বেশি লাভজনক হওয়া শুরু করে, তখন ওটা আমরা টানতেই থাকি, টেনে 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 ওটাকে তেতো না বানানো পর্যন্ত আমরা। সেক্ষেত্রে হয় কি, অভিনেতার তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে যায়। আমি তো অভিনেতা, আমি নিজেকে কেন এক গণ্ডিতে বেঁধে রাখবো? সো তোতামিয়া যখন ছিল, তোতামিয়া যখন এসছে, তোতামিয়া আমার প্রাণ, আমার ভেতরেই থাক, এবং ওটা আমার ভালোবাসার জায়গা। কিন্তু আমরা কিন্তু ভীষণ মিস করি আপনাকে, তোতামিয়াকে মিস করি। দেখা যাক কোনো একদিন কোনোভাবে তোতামিয়া যদি ফিরে আসে। অনেক দিন তো গ্যাপ। তার মানে আপাতত কমেডি চরিত্র নিয়ে কাজ করার ইচ্ছেটা আপনার নেই? কমেডি তো চলেই আসে, কমেডি একটি ক্যারেক্টার দাঁড়াতে গেলে তো কমেডি তো একটু চলেই আসে, কিছুটা তো ছোঁয়া থাকতেই হয়, নইলে তো কাঠখোট্টা রোবোটিক একটা ক্যারেক্টার হয়ে যায়। তো কমেডির মধ্যেই আছি আর কি, সমস্যা নেই, নেগেটিভ কমেডি সবকিছু মিলিয়ে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে যায়। আচ্ছা, একটা সময় তো আমরা আপনাকে নির্মাণেও পেয়েছি, তো নির্মাণ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে বা সেটা নিয়ে কাজ করার ইচ্ছেটা? ডেফিনেটলি ফিল্ম বানাবো, সেটির স্ক্রিপ্টিং এতদিন মাথার মধ্যেই ছিল, যে কোনো সময় বেরিয়ে আসবে। 2 থেকে 3টি স্ক্রিপ্ট নিয়ে কাজ চলছে। আপাতত আগামী 2 বছরের মধ্যে ভাবছি না, 2 বছর পর আমি ফিরে আসবো।
আচ্ছা, এই যে আপনার একজন অভিনেতা হয়ে গড়ে ওঠা, এটার পেছনে তো একটা বড় রকমের সংগ্রাম আছে এবং সংগ্রামই একটা অভিনয় শিল্পীকে মূলত শিল্পী বানায়। এই সংগ্রামটা আসলে কেমন ছিল বা সেই সময়গুলোর কথা মনে পড়লে কি মনে হয়, প্রথম কোন কথাটি মাথায় আসে? দেখুন, একদম 10 বছর বয়স থেকে থিয়েটার করি ফ্যামিলির সাপোর্টে। তো তারপরে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থিয়েটারটা সিরিয়াসলি করেছি, মিডিয়া নিয়ে কোনো চিন্তাই ছিল না। তারপরে যখন ইউনিভার্সিটি থেকে বেরোলাম, এক সংসার হলো, তারপরে অভিনয়টা শুরু করলাম, ডিরেকশনটা দেওয়ার পর তারপরে অভিনয়ে আসলাম। তো ফ্যামিলির সাপোর্ট তো সবচাইতে বড় ব্যাপার। সেই ক্ষেত্রে না আমাকে খুব বেশি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়নি, কারণ আমার ভেতরে আসলে চিন্তাই ছিল না যে আমি স্ক্রিনে আমার চেহারা দেখাবো। আমি আসলে ঢাকায় এসেছিলাম থিয়েটারটা করার জন্য এবং ডিরেকশনটা দেওয়ার জন্য। পরবর্তীতে ডিরেকশন নিয়ে অনেক জটিলতা হলো, চ্যানেলে অন এয়ার যাওয়া নিয়ে অনেক দীর্ঘ সূত্রতা, যেহেতু নতুন একটা ছেলে ঢাকায় এসেছি, সব কিছু মিলিয়ে হঠাৎ করেই অ্যাক্টিংয়ে চলে আসে আর কি। যদিও আমি অ্যাক্টিংই করতাম, ডিরেকশনও দিতাম থিয়েটারে। সো খুব বেশি আমি আসলে এই করব সেই করব, চেহারা দেখাবো, এইসব আমার মাথার মধ্যেই ছিল না। এই কারণে হয়তো মানে খ্যাতির প্রতি আগ্রহটা ছিল না, না একদমই না। এই কারণে হয়তো তোতামিয়াকে এখনো মানুষ মনে রেখেছে। আসলে আমার অ্যাক্টিংটা করার সময় আমার মাথার মধ্যে থাকেই না যে আমি এটাতে ফাটিয়ে দেব, বাংলাদেশ কেঁপে উঠবে, অনেক বেশি হয়ে মানে ওপরে উঠে যাব, এসব আমার মাথার মধ্যেই আসে না, ইভেন এখনো আসে না। আমি এসব নিয়ে ভাবিই না আর কি। আমি আমার কাজটুকু করে যাই। আমি যেটুকু ভাবি সেটা হচ্ছে আমি কাজটুকু করার সময়, স্পেসিফিক কাজটুকু করার সময় আমি আনন্দ পাচ্ছি কিনা। আমি যদি নিজে অ্যাক্টিংটা করে আনন্দ না পাই, আমার কাছে মনে হয় কিছুই হয় নাই। যদিও চতুর্দিকে হাততালি পড়লেও আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমি ওইটা করে আমি আসলে আনন্দটুকু পাই নাই। আনন্দটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আর যে প্রসঙ্গে আসছিলেন, হঠাৎ করে আমার প্রথম কাজ সিটি বাস। তো ওই একটি সিন করেই আজকের আমি অ্যাক্টিংয়ে। তো খুব বেশি কাঠখোর আসলে আমাকে পোহাতে হয় নাই। কাঠখোর কখন ডিরেকশনে গেলে হয়তো আমার অনেক কাঠখোর পোড়াতে হতো, অনেক বেশি দুঃখের গল্প থাকতো, আমার অনেক বেশি ফ্রাস্ট্রেশনের গল্প থাকতো। অ্যাক্টিং নিয়ে আসলে আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই। অ্যাক্টিং নিয়ে আমার মানে ফ্রাস্ট্রেশন নেই অর্থে, সেই অর্থে বলিনি, মানে শুরু থেকে এখন পর্যন্ত এত বেশি স্ট্রাগল আমাকে করতে হয়নি। কিন্তু কোথাও গিয়ে রিজেকশন কিংবা এই যে ফ্রাস্ট্রেশন কিংবা একটা ভালো চরিত্র না পাওয়া কিংবা চরিত্র পেলেও সেটা ওটার কথা, ওটা হচ্ছে তার পরের স্টেজ। মানে আমার জার্নিতে খুব বেশি কাঠখড় পোহাতে হয়নি, এক নাম্বার। তারপর আমি যখন অ্যাক্টিং এ আসলাম, তারপর তো আমি ক্যারেক্টারটি খুবই মানে হিট হয়ে গেল। তখন হচ্ছে সিডি ডিভিডির যুগ, সবকিছুই নিয়ন্ত্রণ করেন সিডি মালিকরা। হ্যাঁ, একের পর আমি যখন ডিসিশন নিলাম যে আমি এক ক্যারেক্টার করব না, আমি ভিন্নতা আনবো, তখন মোটামুটি সবাই মিলে আমার পেছনে লেগে গেল। তো রাজশাহীর ভাষা ছাড়া কিছুই পারে না, ওকে দেখি হবে, ও তো অ্যাক্টিং টেটিং পারে না। তারা প্রেশার দিতে থাকলো। আমিও ভেবেছি, আমিও একদম ডিসাইড করেছিলাম যে আমি করব না মানে করব না, করব না মানে করব না। তাতে যদি আমার একটা দিনও শুটিং না হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির ল, তো আমি একটা চাকরি করতাম কেয়ারে মানুষের জন্য প্রজেক্টে, আমি দরকার হলে ব্যাক করব, আমার হারানোর কিচ্ছু নাই। তো হ্যাঁ, আমি ওই সময় যদি কন্টিনিউ করতাম এই ক্যারেক্টারটি, আমার হয়তো প্রচুর অর্থ আসতো, প্রচুর যে জায়গা ছিলাম সে জায়গা থেকে অনেক দূর চলে যেতাম। তো সেই জায়গা থেকে আমি ডিসিশন নিলাম যে আমি করব না মানে করব না। এই সৎ সাহসটুকু আমার ছিল, কারণ আমি বুঝলাম যে যদি আমি এখানে ক্যারিয়ার করি, আমি তো নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকবো না রে ভাই, আমি তো অভিনেতা হতে চাইছি। তো সেই জায়গা থেকে আমার যুদ্ধ শুরু হলো। তারপরে লাকিলি আমি অনেক শুটিং করতাম, ওই ক্যারেক্টার করতাম না, কিন্তু আমি লাস্ট পর্যন্ত যখন নাটক থেকে যখন ফিল্মে চলে মানে আসলাম জার্নি, তখন আমার 11টা সিরিয়াল রানিং ছিল, আমি কিন্তু সব বাদ দিয়ে এসেছি। তো এই যে 6 থেকে 7 বছরের যে জার্নি আসার, এই জার্নিতে দেখা গেল প্রতি বছরে হয়তো আমি একটি ভালো ক্যারেক্টারও পেতাম না, অথচ আমি 20-25 দিন শুটিং করছি। একই জিনিস আমাকে দিয়ে যে কিছু করা যায় সেটা নিয়ে আমিও যে একজন ভালো অভিনেতা হওয়ার চেষ্টায় আছি, বা আমাকে দিয়েও যে একটু ভাবা যায়, সেই ভাবনাটা আসলে গুটি কয়েক 2-1 জন ছাড়া কারোর মধ্যেই ছিল না। তো আমি শুটিং কিন্তু করে গেছি,
সেই জায়গা থেকে করোনা চলে আসলো। করোনা চলে আসার পর আমি একদমই ডিসিশন নিয়ে ফেললাম যে আমি কি করছি, আমি তো এই জন্য আসিনি, আমি কেন আসছি, আমি তো অ্যাক্টিং করতে আসছি, নিত্য নতুন চরিত্রে নিজেকে ধারণ করতে চাচ্ছি, আমি এগুলো কি করছি? হ্যাঁ, দিন শেষে টাকা নিয়ে ঘরে আসছি, তাতে আমার লাভটা কি হচ্ছে? পকেট ভর্তি টাকা নিয়ে আমি কি করব? তার চাইতে আমি চাকরি করতে পারি। তো আমি যখন করোনার মধ্যে একদম ডিসিশন নিয়ে নিলাম করোনার আগ দিক দিয়ে, না আমি হয়তো সুইচ করব, আমি এত অ্যাক্টিং করব না, বা এই টাইপের চিন্তা ভাবনা করা শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে রাফির জানোয়ার চলে আসলো। রায়হান রাফির জানোয়ার রিলিজ হওয়ার পরপরই আমাকে নিয়ে হয়তো নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো। গত 6-7 বছরে হয়তো একটি দুটি ভালো ক্যারেক্টারও পেতাম না, তারপরে দেখা গেল যে ভালো ক্যারেক্টার আসছেই। তো চেষ্টা করে যাচ্ছি আর কি। একটি প্রশ্ন আছে ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে মঞ্চে একটা দীর্ঘ সময় করেছেন, মানে থিয়েটার দিয়েই শুরু করেছেন এবং দেশ নাটকে আপনি সর্বশেষ ছিলেন। মঞ্চের যে পরিবেশ এবং মঞ্চ নাটকের যে পরিবেশ এবং চলচ্চিত্রের যে পরিবেশ সেটা একেবারেই অন্যরকম, দুই রকম, দুই মুখী বলা যায়। সেক্ষেত্রে একজন অভিনেতার জায়গা থেকে বা একজন শিল্পীর জায়গা থেকে আপনি আসলে কিভাবে খাপ খাইয়ে নিয়েছেন, ছোট্ট করে যদি জানি। আসলে মঞ্চ তো মানুষকে দাঁড়াতে শেখায়, মানুষকে কথা বলতে শেখায়। মঞ্চ করে কেউ যদি এই সেক্টরে নাও আসতে চায়, যে কোনো সেক্টরে যাক, সে যদি ঝাড়ুদারও হয়, সে ঝাড়ুদারের জায়গায় সে খুব বেশি নাম করে ফেলবে বা কিছু একটা ছাপ রেখে যাবে। তো মঞ্চর অ্যাক্টিং আসলে আমার কাছে অ্যাক্টিংই। আমাকে বুঝতে হবে, একজন অভিনেতাকে বুঝতে হবে যে আপনার অ্যাক্টিংটার পাত্রটা হয়তো মঞ্চের জায়গা, নাটকের জায়গায় হচ্ছে পাত্রটা এতটুকু, সিনেমার জায়গায় পাত্রটা এতটুকু, আর ধরুন ওটিটির জায়গায় পাত্রটা এতটুকু। আপনি আপনার অ্যাক্টিংটা কতটুকু করবেন সেই পাত্র অনুযায়ী আপনাকে করতে হবে। সেটা টোটালটাই নির্ভর করে হচ্ছে একজন অভিনেতার উপর। উনি যদি এতটুকু পাত্রে অনেক বেশি দিতে দেন তো ওটা তো ঢেলে যাবেই। তো সেই অনুযায়ী অ্যাক্টিংটা আমার কাছে মনে হয়েছে যে আমি চেষ্টা করেছি আর কি। আচ্ছা, সব জায়গাতেই যেখানেই যে মাধ্যমেই কাজটা করি না কেন, কাজটা করছি এবং করতে পারছি শুধুমাত্র মঞ্চের ব্যাকগ্রাউন্ডের কারণেই। একদম একদম সেটাই, মঞ্চটাই শুরু এবং কখনো হয়তো মঞ্চে আবারও আপনার ফেরা হবে, সেই মঞ্চে আপনাকে দেখার প্রতীক্ষায় রইলাম। আর ভালো ভালো কাজ করছেন, এভাবেই কাজ করে যান। অনেক অনেক শুভকামনা রইল বরাবরের মতোই। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।